আজকে যদি আমাদের একটা 5th জেনারেশন মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফট থাকতো তাহলে কিন্তু রোহিঙ্গা পুশিন হতো না। আই ক্যান গ্যারান্টি আমরা ডেটারেন্স ক্রিয়েট করতে পারতাম। বাংলাদেশের ডেটারেন্স ক্রিয়েট করার সামর্থ্য আমরা এখনো তৈরি করতে পারিনি। এটা করতে কত লাগতো? 50,000 কোটি টাকা বা 70,000 কোটি টাকা। কিন্তু এখন তো আমরা রোহিঙ্গাদের পিছনে 72,000 টাকা মানে খরচ করছি। যখন আপনার প্রতিবেশী জানতে পারে যে এই দেশটার সক্ষমতা আছে আমাকে আঘাত করার, তখন কিন্তু সে কোনো ধরনের বিপজ্জনক পদক্ষেপ আপনার এগেনস্টে নেবে না। সিঙ্গাপুর তো ছোট্ট একটা দেশ, আমাদের একটা জেলা শহরের মতো। সিঙ্গাপুরের কি তারা পারসিভড এনিমি, তারা চিন্তা করছে পৃথিবীর সবচেয়ে বড় শক্তিটা যদি আমাকে আক্রমণ করে তার প্রস্তুতি নিয়েছে। এই জন্য সিঙ্গাপুর ছোট্ট একটা ডিস্ট্রিক্টের সমান হয়ে আজকে পৃথিবীর একটা শক্তিশালী আর মানে সামরিক শক্তির পর্যায়ে চলে গেছে। আমি আপনার কাছে প্রশ্ন ছিল, বাংলাদেশে এটার কি ধরনের প্রভাব পড়তে পারে এখন যে অবস্থা আছে, এবং এই অবস্থায় বাংলাদেশের বা কি করা উচিত? জি, আপনাকে আরেকবার ধন্যবাদ। বাংলাদেশে প্রভাব অনেক কিছুই পড়তে পারে যদি যুদ্ধে এটা আরও প্রলম্বিত হয় বা যুদ্ধ আরও যদি এসক্যালেশন হয়। প্রথম প্রভাব পড়বে অর্থনৈতিক, কারণ আমাদের প্রতিবেশী দেশের উপর আমরা অনেকাংশে বহুলাংশে নির্ভরশীল। সুতরাং আপনি দেখেন যদি ভারতের সাথে বাণিজ্য এটা আপাতত হয়তো বেশ স্থগিত আছে, বাট এটা কিন্তু পাকিস্তানের সাথে শুরু হয়েছে। সো বাণিজ্যের একটা বড় ধরনের একটা প্রভাব পড়বে। আজকে বাংলাদেশের শেয়ার মার্কেটের আপনি খেয়াল করে দেখবেন যতগুলো শেয়ার লেনদেন হয়েছে তার মধ্যে 9টার দাম বেড়েছে, 385টার কমেছে। সেটা সিম্পল একটা উদাহরণ দিচ্ছি। তারপরে যেহেতু এটা আকাশসীমায় যুদ্ধ হচ্ছে, সুতরাং বাংলাদেশের যতগুলি কমার্শিয়াল এয়ারক্রাফট আছে সব কিন্তু রিরুটিং করে যেতে হচ্ছে, যেটা অনেক এক্সপেন্সিভ। সো এরকম ছোট ছোট অনেক বিষয় আছে যেটার প্রভাব পড়বে। কিন্তু আমাদের এখান থেকে একটা অ্যাডভান্টেজ নেওয়ার ব্যাপার আছে, যেটা আমি বলতে চাচ্ছিলাম যে ভারত যদি মনে করে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নতি করা উচিত, দিস ইজ দ্য হাই টাইম। কারণ একটা সুযোগ তৈরি হয়েছে, এটা একটা সূচনা হতে পারে যে না, এই একটা সময় যখন বাংলাদেশের সাথে আমাদের যেটা সম্পর্ক ছিল এটা আমরা একটা রিনিউ করি। আবার একইভাবে পাকিস্তানও চাইবে যে যেহেতু অনেক দীর্ঘদিন পরে তাদের সাথে আমাদের একটা যোগাযোগ শুরু হয়েছে, এটা যেন আরও স্ট্রেনদেন হয়। সো দুইটা দেশের কিন্তু বড় একটা আকর্ষণ থাকবে বাংলাদেশের দিকে। যেভাবে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে ফোন করেছিলেন, আমিও আশা করেছিলাম যে হয়তো ভারত থেকে এরকম একটা টেলিফোন কল হয়তো আসবে, যেটা আসেনি। দ্বিতীয় বিষয় হলো ভারত বাংলাদেশকে কিন্তু উভয় দেশেই আমন্ত্রণও করতে পারে মধ্যস্থতা করার জন্য। এই সুযোগটা যে একেবারে আসবে না সেটা আমি মনে করি না। কিন্তু আমাদের যে শিক্ষাটা নিতে হবে, পুরো সময় মানে মার্ফিজ একটা ল আছে, যুদ্ধ সবসময় আপনার নেইবারিং মানে ম্যাপের মধ্যেই হবে। সুতরাং প্রফেসর ইউনূস একটা কথা বলেছেন গত সপ্তাহে যে আমাদের এই যুদ্ধ হবে হবে ভাব, তার মধ্যে আমাদের কিন্তু যুদ্ধের প্রস্তুতি রাখতে হবে, এবং এটা আদা আদা হলে হবে না। ইটস এ ভেরি স্ট্রং মেসেজ। আমি অনেক কিছুই পাবলিকলি বলতে পারবো না। ওয়ার স্ট্র্যাটেজির একজন স্টুডেন্ট হিসাবে যদি আপনাকে শুধু এতটুকু বলি, স্বাধীনতার পরবর্তী যে রাজনৈতিক সরকারগুলি বাংলাদেশে এসছে তারা কিন্তু নিরাপত্তার ক্ষেত্রে জাতিকে একটা বড় ধরনের ধোঁকার মধ্যে ফেলে দিয়েছে। এটা ওয়ার স্ট্র্যাটেজির একদম আমি দায়িত্ব নিয়ে এই কথাগুলি বলছি। সো এই কথাগুলি পাবলিকলি যেহেতু বলা সম্ভব না, সুতরাং এটা নিয়ে গভীর চিন্তার বিষয় আছে। আমাদের এয়ার পাওয়ার কীরকম, আমাদের অন্যান্য বিষয়ে ঝুঁকিগুলো কীরকম, এটা কিন্তু খুবই অলক্ষ্যে থেকে যাচ্ছে। এটা নিয়ে কেউই সিরিয়াসলি কাজ করছে না। আজকে যদি আমাদের একটা 5th জেনারেশন মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফট থাকতো তাহলে কিন্তু রোহিঙ্গা পুশিন হতো না। আই ক্যান গ্যারান্টি আমরা ডেটারেন্স ক্রিয়েট করতে পারতাম। বাংলাদেশের ডেটারেন্স ক্রিয়েট করার সামর্থ্য আমরা এখনো তৈরি করতে পারিনি। এটা করতে কত লাগতো? 50,000 কোটি টাকা বা 70,000 কোটি টাকা। কিন্তু এখন তো আমরা রোহিঙ্গাদের পিছনে 72,000 টাকা মানে খরচ করছি। যখন আপনার প্রতিবেশী জানতে পারে যে এই দেশটার সক্ষমতা আছে আমাকে আঘাত করার, তখন কিন্তু সে কোনো ধরনের বিপজ্জনক পদক্ষেপ আপনার এগেনস্টে নেবে না। সিঙ্গাপুর তো ছোট্ট একটা দেশ, আমাদের একটা জেলা শহরের মতো। সিঙ্গাপুরের কি তারা পারসিভড এনিমি, তারা চিন্তা করছে পৃথিবীর সবচেয়ে বড় শক্তিটা যদি আমাকে আক্রমণ করে তার প্রস্তুতি নিয়েছে। এই জন্য সিঙ্গাপুর ছোট্ট একটা ডিস্ট্রিক্টের সমান হয়ে আজকে পৃথিবীর একটা শক্তিশালী আর মানে সামরিক শক্তির পর্যায়ে চলে গেছে। সো আমাদের এই জাতীয় নিরাপত্তা এবং এই বিষয়গুলি একেবারে, জাতীয় নিরাপত্তা কি আছে আমাদের পলিসি, আমাদের ডিফেন্স পলিসি কি আছে? কোনো কিছু নাই। আমাদের যে ন্যাশনাল কমিটি ফর সিকিউরিটি অ্যাফেয়ার্স আছে, কখন বসে? যখন বিডিআর কার্নেজ হয় তখন বসে, যখন সরকার পতন হয় তখন বসে। তা তো হওয়ার কথা না, এটা রুটিন বসা উচিত। একইভাবে আমাদের দল থেকে একটা আমরা পদক্ষেপ নিয়েছি, জাতীয় নিরাপত্তা এবং মৌলিক সামরিক প্রশিক্ষণ। এটা আমাদের প্রথম পলিটিক্যাল অ্যাক্টিভিটিস আমরা শুরু করতে যাচ্ছি নবীনদেরকে নিয়ে। সো এই যে জাতীয় সিকিউরিটির ব্যাপারে পুরো জাতিকে সেন্সিটাইজ করার জন্য এটা কিন্তু খুবই উত্তম সময়। আমরা আর ঘুমিয়ে থাকলে হবে না, 54 বছর হয়ে গেছে। সো আমরা যদি এখন জেগে না উঠি তাহলে এই জাতির জন্য ভবিষ্যতে একটা পর একটা, এবং ইউনো যে আপনার ওই থুসিডাইটসের যে থিওরি, মানে
ক্ষমতা বা হচ্ছে গিয়ে মানে অধিকার হচ্ছে সমানে সমানে যারা তার মধ্যে, আদারওয়াইজ স্ট্রঙ্গার ডু হোয়াট দে ক্যান অ্যান্ড উইকার সাফার হোয়াট দে মাস্ট। এটা পেলোপনেশিয়ান ওয়ারের পরে থুসিডাইজ এই মানে মন্তব্য করেছিলেন। মানে যার শক্তি আছে সে যা খুশি তাই করবে, সে মুসলিমদেরকে পাঠাবে যে কোনো অজুহাতে, সে রোহিঙ্গাদেরকে পাঠাবে যে কোনো অজুহাতে, আর আপনার কোনো শক্তি নাই, আপনি সমস্ত কিছু আপনাকে চোখ বন্ধ করে হজম করে যেতে হবে। এটা একটা এত মানে বাংলাদেশের মতো এত বিশাল একটা জনসংখ্যার জাতি, এটার অর্থনীতি তো একেবারে ছোট না। সব দিক থেকে আমাদের মেধা বলেন, জনবল বলেন, আমাদের অর্থনীতি বলেন, সব কিছুই আমরা প্রোগ্রেস করেছি, কিন্তু জাতীয় নিরাপত্তার বিষয়টি খুবই উদ্বেগজনক। আমি একজন সিকিউরিটি স্টাডিজের সচেতন মানুষ হিসাবে এটা আমি অনুভব করি, এবং এক্ষেত্রে আমার মনে হয় জাতিকে সঠিক তথ্য দেওয়া হচ্ছে। জি হ্যাঁ, প্রফেসর শাহবেনাম খান, আপনি কি মনে করেন যে বাংলাদেশ কি ধরনের সাফার করতে পারে এবং সে জায়গায় আমাদের স্ট্যান্ড কি হওয়া উচিত? প্রথম কথা, আমাদের তো এই ঝামেলার মধ্যে যাওয়ার কোনো কারণই নাই, বাট ডেফিনেটলি যদি সুযোগ আসে মেডিয়েশনের, সেটা নেওয়া উচিত। কিন্তু অ্যাভয়েড করার সুযোগ কি সবসময় থাকবে? মানে ঝামেলায় যাব না, কিন্তু অ্যাভয়েড করার না, সেটাই আসি। এটা হলো ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট হলো যে এই এসকেলেশন যদি কন্টিনিউ করতে থাকে তাহলে ডেফিনেটলি বাংলাদেশ মানে সেকেন্ড লার্জেস্ট ইকোনমি ইন সাউথ এশিয়াতে, মানে স্টেবল ইকোনমি ইন সাউথ এশিয়া, এটা এফেক্টেড হবে এবং এটা আলটিমেটলি উইল বি কারণ আজকে দেখেন ইন্ডিয়াতে অল নেশন কিন্তু ড্রিলিং শুরু হয়েছে, মানে মিলিটারি ড্রিলস শুরু হয়েছে, এবং সেই সাথে তারা কিন্তু বিভিন্নভাবে এই বাংলাদেশের বর্ডারে তারা একটা হেডকোয়ার্টার্স করতে চাচ্ছে, পাকিস্তানে করতে চাচ্ছে, তারা মিলিটারিভাবে আলোচনা করছে বাংলাদেশের সম্পর্কে, বিভিন্ন রকমের কাজ কারবার তারা করেই যাচ্ছে, এবং এগুলি কিন্তু বার্তা, এবং এই বার্তা থেকে আমার মনে হয় যে বাংলাদেশের একটু সচেতন হওয়ার সময় এসছে। এবং আমি মনে করি ডক্টর ইউনূস যেটা বলেছেন যে আমাদেরকেও সবসময় প্রিপেয়ার্ড থাকতে হবে, এটার আরেকটা কারণ হলো যে দেখেন যেটা এই পুশিনের কথা বলছেন, এই পুশিনের বিষয় আছে। কিছুদিন পরে বর্ডারে আবার যদি মানে আপনি এসকেলেশন দেখেন বা টেনশন দেখেন, এবং আপনি তো কনস্ট্যান্টলি দেখতে পাচ্ছেন যে নর্থ ইস্ট ইন্ডিয়াতে কি না কি হচ্ছে, সুতরাং সেটারও তো একটা এফেক্ট আসে। এবং বাংলাদেশকে যতবারই ভারত এই নর্থ ইস্ট ইন্ডিয়ার প্রিজম দিয়ে দেখা শুরু করবে, ততবারই বাংলাদেশ নিয়ে একটা তার মানে বড় রকমের অস্বস্তি তৈরি হয়। সুতরাং সেই সব জায়গায় আমি মনে করি যে আমরা না চাইলেও, পরোক্ষ না ঘটলেও প্রত্যক্ষ না ঘটলেও পরোক্ষ না কোনো না কোনোভাবে আমরা এটার সাথে এফেক্টেড হয়ে যাচ্ছি। একটা জিনিস আমার মনে হয় যে এটা না বললেই না, আমি একটু আগেই দেখছিলাম একটা ইন্টারেস্টিং স্ট্যাটিস্টিক্স দেখছিলাম যে কোন কোন দেশগুলি আসলে এইরকম ইতিহাস থেকে শিক্ষা নিয়েছে যে নেইবারহুডে কনস্ট্যান্ট কনফ্লিক্ট, এবং যদিও তাদের স্থিতি অবস্থা আছে, তারা ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য ইত্যাদি ইত্যাদি, হয়তো বা সদস্য না হলেও তারা ইউরোপের কাছ থেকেও শিক্ষা নিয়েছে, এই দেশগুলিতে কিন্তু ম্যান্ডেটরি ন্যাশনাল সার্ভিস আছে। এবং আমি মনে করি যে এখন আমাদের ম্যান্ডেটরি ন্যাশনাল সার্ভিসের দিকে একটু চিন্তা ভাবনা করা দরকার আছে। তার মানে এটা কি, যেমন আপনি 1953-52 বাংলাদেশ আর্মি অ্যাক্টেও কিন্তু যে ইন্ডিভিজুয়ালস লায়াবল ফর অ্যাক্টিভ সার্ভিস, এই ধরনের ক্লজেসগুলিও আছে। সুতরাং আমার মনে হয় যে আমরা এই মুহূর্তে ভারত থেকে যেটা শিক্ষা নিচ্ছি, পাকিস্তান থেকে যেটা শিক্ষা নিচ্ছি, আফগানিস্তান, এবং খুব ইম্পর্টেন্টলি যদি বাংলাদেশের নেইবারে দেখেন মায়ানমার, এবং সেই মায়ানমারে এখন কিন্তু নন স্টেট অ্যাক্টর অ্যাজ দ্য বর্ডার কাউন্টার পার্ট। সুতরাং সব কিছু দেখে কিন্তু এখন আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই ধরনের বড় বড় প্রেশার আমাদের সামনে আমরা প্রত্যক্ষভাবে জড়িত না হলেও পরোক্ষভাবে আমাদের উপরে আসবে। সেইখানে আমার মনে হয় যে ইন্টারনাল প্রিপারেশনটা খুব দরকার। আমি দেখছিলাম যে দেখেন সাউথ কোরিয়ার মতো দেশ, ইসরায়েল, রাশিয়া, আমি বুঝলাম খুব ইন্টারেস্টিংলি ডেনমার্ক, সিঙ্গাপুর, আর্জেন্টিনা, টার্কি, নরওয়ে, এরা প্রত্যেকেই ন্যাশনাল সার্ভিসেস করেছে। সুতরাং আমার মনে হয় যে তারা কেন করলো, তারা তো সবই স্টেবল ইকোনমি, তারা বড় ইকোনমি, তাদের মানে এই ন্যাশনাল সিকিউরিটি নিয়ে এত প্যারানয় নয় যেটা আমাদের এখন আস্তে আস্তে তৈরি হচ্ছে। সুতরাং সেই জায়গাতে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের প্রস্তুতির জায়গায় একটা তো ডেফিনেটলি যে এই বড় এই নিউক্লিয়ার পাওয়ার দুইজনের যে সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, সেই জায়গাতে আসলে না ঢোকাটা যে পর্যন্ত উই আর নট ড্র্যাগ, না ঢোকাটাই ভালো। এবং যেটা আমি মনে করি যে ফরেন মিনিস্ট্রি হ্যাজ এ ভেরি ক্লিয়ার পজিশন অ্যান্ড দ্যাট, সেটা মেনটেন করা উচিত। এবং সেই সাথে এখন আমাদের সময় এসছে আমাদের নিজেদের ডিফেন্স স্ট্রাকচার নিয়ে চিন্তা ভাবনা করা। কারণ এখানে ডিপ্লোমেসির কথা যদি আমি বলি, মানে ডিপ্লোমেসি অত্যন্ত ইম্পর্টেন্ট, এই বিষয়ে তো কোনো দ্বিমত নাই, কিন্তু মুশকিলটা হচ্ছে যে আমার নেইবারহুডে আসলে এই ডিপ্লোমেসিটা কতটুকু
আসলে শুনতে পাচ্ছে বা কতটুকু কাজ করছে সেটাও কিন্তু মায়ানমারের ক্ষেত্রেও তো ডিপ্লোমেসি আমরা সর্বোচ্চ করছি এবং সেই জায়গাতে ভবিষ্যতেও বাংলাদেশের ডিপ্লোমেসিটাই প্রায়োরিটি থাকবে। কিন্তু দেখেন যে ডিপ্লোমেসির ক্ষেত্রে ওই পারে তো শুনছে না এই ডিপ্লোমেসির ভাষাটা, এবং আমার আশেপাশেও শুনছে না। সুতরাং সবকিছু মিলিয়ে আমার মনে হয় এই ডিপ্লোমেসির সাথে এখন আমাদের চিন্তা করতে হবে যে ইন্টারনাল ডিফেন্স সিস্টেমকে আমরা কিভাবে বাড়াবো, এবং এইটাও আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশের অভ্যন্তরীণ ইন্টারনাল ডোমেস্টিক সিকিউরিটিতে যে বহির্রাষ্ট্রগুলি অস্থিতিশীল করার জন্য বিভিন্ন রকমের মানে ভায়োলেন্স বা বিভিন্ন রকমের টেরোরিজম ট্রিগার করবে না, সেটাও তো ভাবার কোনো কারণ নেই। কারণ আপনি সব জায়গায় দেখছেন যে বিভিন্ন রকমের আপনি এক্সটার্নাল মেডিয়েটেড ইনস্টেবিলিটি তৈরি করতে পারেন। সুতরাং সেই জায়গাতে আমাদের নতুন করে এখন ভাবার সময় এসছে, এবং এই উদাহরণ ইউক্রেনের উদাহরণ, ইউক্রেন রাশিয়ার সাথে তাদের সম্পর্ক খুব ভালো ছিল, একটা সময় তারা পার্টি ছিল, একদম মানে সাম্প্রতিক এবং সময় ওয়েস্ট বেঙ্গল ইস্ট বেঙ্গলের মতো মানে পারিবারিক সম্পর্ক, ইন্টার ম্যারেজের সবকিছুই ছিল ইউক্রেন রাশিয়ার সাথে, কিন্তু আলটিমেটলি রেজাল্ট ওয়াজ ভেরি ডিফারেন্ট। সুতরাং আমাদেরকে এখন নতুন করে চিন্তা করতে হবে। অ্যাম্বাসেডর মাহফুজ, ধরেন যে কোনো যুদ্ধেরই একটা প্রভাব পড়ে। সেই ইরাক কুয়েত যুদ্ধের কথা আমাদের মনে আছে, এবং সবশেষ রাশিয়া ইউক্রেন যুদ্ধেও আমাদের জ্বালানি থেকে শুরু করে সয়াবিন, গমের মার্কেটে পর্যন্ত অস্থিরতা তৈরি করলো। ফলে ভারত পাকিস্তান এই উত্তেজনা আমাদেরকে কতখানি প্রভাবিত করতে পারে এবং সেজন্য আমাদের কি করা উচিত? প্রথমটা হলো ধরে নিলাম যে ওয়ার প্রলং করছে, সেরকম একটা পরিস্থিতিতে এমন তো হতে পারে নর্থ ইস্টার্ন স্টেটগুলোতে, যেটা সেভেন সিস্টার বলে, সেইখানে কিন্তু বিচ্ছিন্নতাবাদী প্রবণতা আছে। অনেক সশস্ত্র গ্রুপও আছে যারা বিচ্ছিন্ন হতে চায়, স্বাধীন হতে চায়। দিল্লির যদি দুর্বল অবস্থা দেখে তারা মাথাচাড়া দিয়ে ওঠে, অথবা তারা তাদের দাবি নিয়ে সামনে চলে আসে। সেই ক্ষেত্রে দিল্লি আবার যদি বাংলাদেশের এই পাশে স্ট্রাইক করার চিন্তা করে, তখন বাংলাদেশ মাঝখানে পড়ে যাবে, এবং তখন আমাদের হয়তো একটা বড় ধরনের সিদ্ধান্ত নিতে হতে পারে। লাইক মিজোরাম বা মণিপুরে যেটা হওয়ার। হ্যাঁ, যে কোনো জায়গায় হতে পারে সেটা। এটা হলো একটা বাস্তবতা। আমি কিন্তু বলছি প্রলংড ওয়ার হলে। আর দ্বিতীয় হলো, আপনি যেটা বলার চেষ্টা করেছিলেন যে আমাদের পূর্ব দিকে একটা যুদ্ধাবস্থা কিন্তু আছে, মিয়ানমার, আরাকান আর্মি, রোহিঙ্গা তাদেরকে নিয়ে, এবং সেখানে একটা হিউম্যান করিডোরের প্রস্তাব আছে, যেটা নিয়েও বাংলাদেশের মানুষ যথেষ্ট সন্দিহান যে তার উদ্দেশ্য কি হবে না হবে। তো এখন যদি প্রলংড ওয়ার হয় ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে, তো তখন দেখা যাবে যে যে সমস্ত আন্তর্জাতিক শক্তির আমরা সহযোগিতা চাই এই রোহিঙ্গা বা মিয়ানমার সমস্যার সমাধানের জন্য, সেই ধরনের শক্তি দেখা যাবে ইন্ডিয়া পাকিস্তান ওয়ারের মধ্যেই ইনভলভড হয়ে যাবে, বা সেইটাই আপনার মিডিয়া এবং অন্যান্য জায়গায় সামনে চলে আসবে। তখন বাংলাদেশ তার পূর্বের সঙ্গে যদি কোনো রকম জটিলতা তৈরি হয়, সেটা হয়তো উপেক্ষিত হবে। আমরা হয়তো কথার কথা বলি চীন বা যুক্তরাষ্ট্র বা অন্য যে সমস্ত দেশ থেকে যে ধরনের সহযোগিতা পাওয়ার আশা করি, সেটা হয়তো কাঙ্ক্ষিত মাত্রায় পাবো না। জি, সেই শঙ্কাটাও আমাদের আছে।